ক্রমবর্ধমান পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের যে সমস্যা এবং তারা কর্মহারা হয়ে আজকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে যে পরিভ্রমণরত, তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ভারতীয় জনতা যুব মোর্চা নবান্ন ঘেরাও কর্মসূচি নিয়েছে। সেই নবান্ন ঘেরাও কর্মসূচির মধ্যে আজকে আমরা তারই প্রচার স্বরূপ মৌহাট পঞ্চায়েতের এই বংশীনগর মোড়ে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের এই কার্যক্রমে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বিশেষ অভিনন্দন জানাই যে মন্ডলে আজকে আমরা এই প্রোগ্রাম করছি সে 37 নম্বর মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি দেবপ্রসাদ তিপ্তরিয়া। ইতিমধ্যে বক্তব্য যিনি দিলেন ভারতীয় জনতা যুব মোর্চা নদিয়া দক্ষিণ যে সাংগঠনিক জেলা আছে সেই জেলার সহসভাপতি প্রসেনজিৎ বিশ্বাস। এছাড়া আমার বাদিকে উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ এবং অত্যন্ত দায়িত্বশীল একজন কার্যকর্তা, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য আমার অত্যন্ত প্রিয় মনমতো কাকা। তারপরে আমাদের এই মন্ডলের সাধারণ সম্পাদক রয়েছেন এবং একাধিক ব্যক্তিত্ব যাদের নাম বলতে গেলে হয় একটু আমার সময় লেগে যাবে, তাই সবাইকে শ্রেণী বিশেষ প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের এই কার্যক্রম নিয়ে দু চার কথা বলতে চাই। বন্ধুগণ, বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পরিস্থিতিতে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস তারা 2011 সালে ক্ষমতায় আসার পরে মানুষের মধ্যে এক বিপুল উৎসাহ, মানুষের মধ্যে এক বিপুল উদ্দীপনা তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল আপনারা দেখেছেন যে বিগত 34 বছরের বাম অপশাসনে পশ্চিমবাংলার অলিতে গলিতে যেভাবে বেকারত্বের সংখ্যা বেড়েছিল, সেই সময় রাস্তাঘাটের পথে বাসে ট্রেনে সমস্ত জায়গাতে মানুষের মধ্যে একটা আশা উদ্দীপনার সৃষ্টি হয়েছিল যে বাংলার স্বঘোষিত অগ্নিকন্যা মমতা ব্যানার্জির নেতৃত্বে বোধহয় পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার, মা মাটি মানুষের সরকার গঠন হবার পরে বোধহয় বাংলার উন্নতি হবে। তো সেই বাংলার উন্নতির প্রাককালে আমরা দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেস 2006 সালের নির্বাচনে ভরাডুবি হলো, বিরোধী দলের তকমা পর্যন্ত পেল না, মাত্র 29টা সিট নিয়ে, তখন মমতা ব্যানার্জি কোনো একটা ইস্যুকে, কোনো একটা উৎসকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন যে যেভাবেই হোক বাংলা রাজনৈতিক মঞ্চে নতুন করে ফিরে আসতে হবে। তো তারপরে আমরা কি দেখেছি, আজকে যারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত যুবক যুবতীরা, তারা হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু আমরা ভুলতে পারিনি সেই সিঙ্গুর আন্দোলনের কথা। 29 দিন যখন তিনি লাগাতার কলকাতার ধর্মতলা থেকে শুরু করে সিঙ্গুরের রাস্তা অবরোধ করে তিনি মানুষের জনজীবন বিপর্যস্ত করেছিলেন এবং বাংলার রাজনৈতিক মঞ্চ থেকে, বাংলার অর্থনৈতিক মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে শিল্প সম্মানের ঘটনা ঘটেছিল বা হতে পারত, সেই সিঙ্গুর থেকে টাটাকে তিনি তাড়িয়ে ছেড়েছিলেন। বাংলার মানুষ সেদিনকে দুহাত করে আশীর্বাদ করেছিল মমতা ব্যানার্জির সেই আন্দোলনকে। কেন আশীর্বাদ করেছিল? তার কারণ সেই সময় মমতা ব্যানার্জির যে ইচ্ছুক এবং অনুচ্ছিত চাষী, এই নিয়ে মানুষের মধ্যে যে একটা সিম্পেথি তৈরি করা, সেই সিম্পেথির ফলে কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস শক্তিশালী একটা রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছিল। তারপরে আমরা দেখেছি নন্দীগ্রাম আন্দোলন, তারপরে আমরা দেখেছি খেজুরির আন্দোলন, একের পর এক জমি আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল। কিন্তু বাংলার মানুষ কি ভুল করেছিল সেটা আজকের দিনে বুঝতে পারছে। আজকের দিনে মমতা ব্যানার্জি, আমরা কথাই বলি, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরা সমাজ সংস্কার করেছিল, কেউ বাল্য বিবাহ প্রথা বন্ধ করেছিল, তো কেউ বহু বিবাহ প্রথা চালু করেছিল, কেউ সতীদাহ প্রথা বন্ধ করেছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তিনি এমন একটা জিনিস বন্ধ করলেন যেটা বাংলার মানুষ কোনোদিনও মেনে নিতে পারবে না, সেটা হচ্ছে সরকারি কর্মসংস্থান। আজকে এই বংশীনগর, দুলালপুর, বগুলা 2 নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি একটা সময় যখন আমরা ছোট ছিলাম, একের পর এক রাজ্য সরকারের কর্মচারীদের তারা কিন্তু চাকরি পেত, চাকরির সুযোগ পেয়ে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি তারা ধীরে ধীরে বড় বিকাশময় জায়গাতে পৌঁছাচ্ছিল। কিন্তু আজকে দেখুন বিগত 9 বছর ধরে একের পর এক এসএসসি রিক্রুটমেন্ট বন্ধ আছে, একের পর এক প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বন্ধ আছে, পাবলিক সার্ভিস কমিশন ভেঙে গেছে। আজকে দেখুন কলেজ সার্ভিস কমিশন, সেখানেও কতটা পরিমাণ দুর্নীতি। সব থেকে বড় দুর্নীতি যেটা আমরা দেখেছি
যে WBCS অফিসাররা পশ্চিমবঙ্গে চালায়, সেই WBCS অফিসারের নিয়োগের ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি, যারা প্রিলিমিনারি পাস করতে পারেনি তারাই কিন্তু মেন পরীক্ষায় পরবর্তী দেখা যাচ্ছে 35-70 লাখ টাকা দিয়ে তারা WBCS অফিসার হচ্ছে। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে দুর্নীতি, একের পর এক লাগামহীন দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে জনযুবক যখন একত্রিত হয়েছে তখন ভারতীয় জনতা যুব মোর্চার নেতা, আমাদের নেতা সৌমিত্র খান ডাক দিয়েছে যে এবার আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এমন একটা আন্দোলন গড়ে তুলতে চাই যে আন্দোলনটা হবে জনমুখী আন্দোলন। তাই এলাকার সমস্ত জনসাধারণকে আমরা জানাবো যে রাজনৈতিক মঞ্চে আপনারা বিভিন্ন ধরনের ভাষণ দেখেছেন, একের পর এক CPM এর মিথ্যাচার দেখেছেন, একের পর এক তৃণমূল কংগ্রেসের শোষণ এবং শাসনের বক্তব্য শুনেছেন, কিন্তু এই প্রথম আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে বেকার যুবক যুবতীদের পক্ষ থেকে অল্প বয়স্ক সমস্ত সব মানুষ তারা আজকে মাইক্রোফোনে দাঁড়িয়ে মানুষের হয়ে জয়গান করছে, মানুষের জন্য তারা আজকে সমর্থন চাইছে। তো সেই কথা বলার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি। এলাকার সাধারণ মানুষের কাছে আমরা এই প্রস্তাবটা নিয়ে এসেছি যে আগামী 8 তারিখ আমরা যে আন্দোলনটা ডাক দিয়েছি, এই আন্দোলন কিন্তু সেই অর্থে কোনো রাজনৈতিক জমি দখলের আন্দোলন নয়। রাজনৈতিক জমি দখল আমরা করবো সেটা 2021 সালে, সেই 2021 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিটা বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে, এটা আমরা জানি। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা মনে হয়েছে যে বিগত 9 বছর ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড, এমএড পাস করে যারা একটা ছোট্ট একটা চাকরির জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ছোট্ট একটা চাকরির জন্য তৃণমূল কংগ্রেসের MLA-দের কাছে বিপুল টাকা গচ্ছিত রেখেছেন, সেই সমস্ত মানুষের চোখের জল, সেই সমস্ত পরিবারের মায়ের চোখের জল আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি মেনে নিতে পারছি না। তাই আজকে আপনাদের মধ্যে আমরা হাজির হয়েছি। আগামী 8 তারিখ নবান্ন চলো কর্মসূচি, এই নবান্ন চলো কর্মসূচির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী যে উদ্ভক্তের রাজনীতি করছেন, বাংলার মুখ্যমন্ত্রী যে একনায়কতন্ত্র চালাতে চাইছেন, সেই একনায়কতন্ত্রের পক্ষে ভারতীয় জনতা পার্টি কোনোদিনই ছিল না, বা বাংলার জনগণ কোনোদিনই ছিল না। মানুষ সেই একনায়কতন্ত্রের বিপক্ষে, মানুষ সত্যিকারের গণতন্ত্র চায়, যে গণতন্ত্র বিরোধীদের সম্মান দেওয়া দরকার। তো সেই জায়গাতে আজকে এই পথসভার মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষকে সজাগ যেমন করে দিতে চাইছি, তেমন আহ্বান করতে চাইছি যে আপনারা ভারতীয় জনতা পার্টিতে হাজির হন। ভারতীয় জনতা পার্টির পদ্মতলে আপনারা নিজেদেরকে নিয়োজিত করে আগামী দিনে একটা স্বচ্ছ শ্যামলা বাংলা আমরা গঠন করব, যে বাংলা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে, যে বাংলা গর্বের সঙ্গে আপনারা বলবেন যখন বাংলার বাইরে আপনারা যাবেন যে আপনারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে, এই শব্দ আমাদের মধ্যে থাকবে। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে যদি কথা বলতে হয়, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলা মানে তাদেরকেই প্রচার দেওয়া। তারা সেটাও অন্তত আমি মনে করি ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের মুখ দিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রকাশ করা মানে তৃণমূল কংগ্রেস একটু মাইলেজ পেয়ে যাওয়া। তাই তাদের কোনো দুর্নীতির কথা বলতে চাই না। আপনারাই আপনারাই ভালো বলতে পারবেন যে পশ্চিমবাংলায় ভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিভাবে মা বোনেদের ইজ্জত ধ্বংস হয়েছে, কিভাবে মা বোনেদের ইজ্জতের দাম বেড়ে দেওয়া হয়েছে, কিভাবে অর্থনৈতিক পরিবেশকে ধ্বংস করার জন্য 100 দিনের কাজের দুর্নীতির থেকে শুরু করে বর্তমানে আমফান কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বুথ থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা আজকে জর্জরিত। তাই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যেমন লড়াই করছে, একই রকম ভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা যোগ্য বিকল্প সরকার হিসাবে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে হাজির হবে। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের জোড়া ফুল প্রতীক নিয়ে, সঙ্গে CPM এর বেশ কিছু নেতারাও গোপনে গোপনে আতাত রেখে তারা বিভিন্ন জায়গাতে মিটিং করছে। তাদের মিটিং এর বিষয়বস্তু কি আমি একটু আপনাদের কাছে সহজভাবে বলি। তারা বলতে চাইছে 2020 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় একটা বিল পাস হয়েছে। আপনারা সবাই বোধহয় টিভির মাধ্যমে সেই খবরটা দেখেছেন, বা অনেকে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তারা দেখেছেন যে কৃষি বিল বলে একটা নতুন বিল এসেছে। তো সেই কৃষি বিল পাস হওয়ার পর থেকে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেখানে কংগ্রেস ক্ষমতায় বা বিরোধী সরকার আছে, তারা কিন্তু একের পর এক রাস্তা অবরোধ করে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়িকে বন্ধ করে দিয়ে তারা রাস্তার মাঝখানে অবরোধ করেছে।
এরকম চিত্র পশ্চিমবাংলার মানুষও দেখেছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে এই কৃষি বিলের বিরোধিতায় নেমেছে। তো আমি এক তৃণমূল কংগ্রেসের নেতাকে প্রশ্ন করেছিলাম, যারা কৃষি বিলের মঞ্চে বক্তব্য দিল, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো এত ভালো বক্তব্য দিলেন, তা আপনি আমার একটা কথার উত্তর দিন, যে কৃষি বিলটা ভারত সরকার নিয়ে এসেছে সেই কৃষি বিলটা আপনি কোনো কাগজ না দেখে যদি আপনি বলতে পারেন যে কৃষি বিলটা কি, তাহলে আমি বলে দিচ্ছি মাইকে দাঁড়িয়ে আমরা যখন প্রচার করব পরিষ্কার ভাবে আমরা বলবো আপনারা এই কৃষি বিলের বিরোধিতা করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ভদ্রলোকটি, সেই তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু বলতে পারেনি। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই বামফ্রন্ট, এটাই কংগ্রেস, যাদের কাজই হচ্ছে জনমুখী কোনো প্রকল্পের বিরোধিতা করা। তারা জানে না যে সেই বিলের মধ্যে কি আছে, সেই বিলের পক্ষে মানুষ কতটা রায় দেবে, যেটা আমরা দেখেছি এর আগেও সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে। জনগণ, বাংলার জনগণ, ওপার বাংলা থেকে আগত জনগণ, তারা দুহাত ভরে আশীর্বাদ দিয়েছিল সেই নাগরিকত্ব সংশোধনী আইনকে। আর এই বাংলার বেঈমান তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তাদের বিরোধিতা করার জন্য সিএএ এর বিরোধিতা করেছে। একই রকম ভাবে আজকে কৃষকদেরকে হাতে মারার জন্য, ভাতে মারার জন্য যে পরিকল্পনা নিয়েছিল কংগ্রেস সরকার এবং সিপিএম সরকার, সেখান থেকে যখন আজকে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীজির সরকার যখন কৃষকদের পক্ষে একটা নতুন বিল নিয়ে এসেছে, তখন তাদের খুব মায়া জল এসে গেল কৃষকদের জন্য। কেন মায়া জল এসে গেছে আমি খুব পরিষ্কার ভাবে আপনাদের বলে দিই। আপনারা দেখেছেন যে এই মাঠের ফসল যখন ওঠে তখন কি করতে হয়, সেই ফসলকে তড়ি ঘড়ি করে আমাদের কোনো না কোনো আড়তদার বা কোনো না কোনো ঘোড়েকে নিয়ে যাওয়া হয়। সেই আড়তদার কি করে, সেই মালটাকে স্টক করে, মালটাকে স্টক করে 3 থেকে 4 মাস তারা মজুত করে রাখে এবং তারা সেই মালটা পরবর্তী সময়ে মার্কেটে যখন প্রচুর পরিমাণে ডিমান্ড তৈরি হয় তখন তারা চড়া দামে বিক্রি করে। এই ছিল এতদিনকার পর্যন্ত কৃষি নীতি। ভারত সরকার এই কৃষি নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যখন বলছে যে কৃষক যখন আলু উৎপাদন করে সে তখন মাত্র 3 টাকায় বিক্রি করে, আর আমরা সাধারণ মানুষ যখন সেই আলু খেতে চাই 35 টাকা দিয়ে আলু কিনতে হয়, 100 টাকা দিয়ে বেগুন কিনতে হয়। এটা যেমন কৃষকদের ক্ষেত্রে অন্যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে অন্যায়। এই জায়গাতে ভারত সরকার এই ঘোড়ে এবং আড়তদারদেরকে ভাতে মারার জন্য একটা প্রকল্প নিয়েছে, যে প্রকল্পের মাধ্যমে আগামী দিনে বগুড়া কেন, পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে কোথাও কোনো জায়গাতে এই ধরনের দালাল তন্ত্র থাকবে না। থাকবে তো শুধুমাত্র কৃষক এবং আপনি, কৃষক এবং আপনি, মাঝখানে কোনো দালাল তন্ত্র থাকবে না। এটাই হচ্ছে কৃষি বিল। আপনারা বলুন তো এই কৃষি বিলের মধ্যে অন্যায় কি আছে? আপনার যদি 100 বিঘা জমি থাকে, 100 বিঘায় যদি আপনার পেঁয়াজ চাষ হয়, আপনি মাথায় চিন্তা নিয়ে বসে থাকেন যে 100 বিঘার পেঁয়াজ আপনি কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, আদৌ আপনি সেই পরিমাণ দাম পাবেন কিনা যে পরিমাণ দাম পাওয়ার কথা। কিন্তু ভাবুন এই নতুন বিলের মাধ্যমে আপনি চাষের আগে ঠিক করে নিতে পারবেন যে আপনার পেঁয়াজের দাম কত। অর্থাৎ আপনি দেখুন আজকে পেঁয়াজের দাম বোধহয় একটু বেশি আছে, কিন্তু কোনো সময় এরকম থাকে যে পেঁয়াজ পচে যায়, বিক্রি করার সুযোগ থাকে না। কিন্তু আগামী দিনে এই কৃষি বিলের মাধ্যমে আপনি আপনার ফসল, যে ফসলই হোক না কেন, আপনি সেই ফসলের প্রাথমিকভাবে দাম নির্ধারণ করতে পারবেন। আপনি যদি গম চাষ করেন, মনে রাখবেন গম চাষ করার আগে আপনি কোনো একটা প্রাইভেট সংস্থার মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে আপনি সেই গমের দাম প্রাথমিকভাবে আপনি ধার্য করে নিতে পারবেন। তাতে ভবিষ্যতে যদি আপনার গমের দাম বেড়ে যায়, কমে যায়, যাই হোক না কেন, আপনি যে পরিমাণ টাকায় চুক্তি করেছেন সেই প্রাইভেট সংস্থা আপনাকে সেই পরিমাণ টাকা দিতে বাধ্য। এটা কৃষকদের বোঝানো দরকার, কৃষকদেরকেও বোঝা দরকার যে এই বিলের মাধ্যমে একটা সিঙ্গেল কৃষকের কিন্তু কোনো জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না এবং মনিটরিং করার জন্য আমাদের সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি থাকবেন। অনেকের মনে প্রশ্ন, অনেকে প্রশ্ন করেন যে কৃষকদের যে চুক্তি হচ্ছে কৃষকদের সঙ্গে প্রাইভেট কোম্পানি, সেই চুক্তিতে তারা যদি চুক্তি খিলাপ করে তাহলে আমরা কি স্টেপ নেব? পরিষ্কারভাবে বিলে বলা আছে যদি 1 মাসের মধ্যে তারা টাকা পরিশোধ না করে তাহলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং সেখানে 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এরপরও আপনারা বলবেন যে বিজেপি কৃষক বিরোধী, মমতা ব্যানার্জি কৃষক পক্ষে। আমার অত্যন্ত হাসি লাগে, অত্যন্ত লজ্জা লাগে। আপনারা সিঙ্গুরে দেখেছেন যে 1000 একর মানে 3000 বিঘা জমি, যেখানে 3 ফসলি জমি ছিল মমতা ব্যানার্জির দাবি অনুসারে, কিন্তু বাস্তবে সেখানে 3 ফসলি জমি ছিল না। সেখানে তিনি সিপিএম সরকারকে চোখে ধুলো দিয়ে তিনি প্রতিবাদ করে, প্রতিরোধ করে সেখান থেকে সেই সিঙ্গুরের জমিটাকে তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে বাংলার কৃষকদের হাতে ফেরত দিয়েছেন ঠিকই, কিন্তু একটা জমিতেও আজকে কোনো চাষ হচ্ছে না।
একবার ভেবে দেখুন সিঙ্গুরের সেই সমস্ত জমির মালিকদের অবস্থা, যারা বিগত 10 বছর ধরে 12 বছর ধরে সেই জমিতে না শিল্প হয়েছে না সেই জমিতে কোনো শস্য ফলেছে, তাহলে কি পরিস্থিতি হতে পারে সেই জায়গার কথা ভেবে দেখুন। বাংলার মুখ্যমন্ত্রী কৃষক দরদি মুখ্যমন্ত্রী, যে বাংলার মুখ্যমন্ত্রীর আমলে কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে কিষাণ বীমা যোজনার টাকা আছে সেই টাকা পায় না, যে ফসল বীমা যোজনার টাকা আছে সেই টাকা পায় না, সেই মুখ্যমন্ত্রী কি করে বাংলার কৃষকদের মুখ্যমন্ত্রী হতে পারে? আমি এটা বলতে চাই, প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে। বলার অনেক কিছু আছে বন্ধু। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আজকে পথসভা করছি, এটা হয়তো কোনো বাজার বা কোনো জনবহুল করে এলাকা নয়, গ্রামের মধ্যে, তাই এই সমস্ত কথা বলছি, কারণ গ্রামের মানুষকে বরাবর বাংলার শাসক দল তারা কিন্তু বঞ্চিত করে রেখেছে। গ্রামে বসে কোন রাজনৈতিক দল তারা প্রচার করতে আসে না, তারা মনে করে গ্রামের মানুষ যে শাসক দলে থাকবে তাদেরকেই ভোট দেবে। কিন্তু বাংলায় দাঁড়িয়ে বাংলার ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি বলে দিতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি 2021 সালে যদি নির্বাচনে জয়লাভ করে, এই বাংলা কেন্দ্রিক পশ্চিমবঙ্গে গঠন হবে এবং বাংলার গ্রাম কেন্দ্রিক পশ্চিমবঙ্গে গঠন হবে, এবং সেই পশ্চিমবাংলায় সব থেকে বেশি যাদের গুরুত্ব থাকবে তারা কিন্তু গরিব, খেটে খাওয়া, বঞ্চিত, শোষিত জনপ্রতিনিধি, জনসাধারণ। বন্ধুগণ, বলার অনেক কিছু ছিল, এরপরে আমাদের একটা অন্য কার্যক্রমে যেতে হবে। যাওয়ার আগে আপনাদের শুধু বারে বারে বলে দিতে চাই, অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন, কংগ্রেসকে আপনারা একসময় সমর্থন করেছিলেন, দীর্ঘদিন ধরে আপনারা সিপিএম কে সমর্থন করেছেন এবং 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা আপনাদের কাছে আজকে অভ্যাসগত একটা পর্যায়ে পৌঁছে গেছে, যে বাংলায় বসে যদি কোনো সরকারি চাকরি পেতে হয় তাহলে বোধহয় কোনো নেতার সঙ্গে গোপন আতাত করতে হয়। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। আপনারা দেখেছি যে আমরা এই কৃষ্ণগঞ্জ বিধানসভার যিনি বিধায়ক ছিলেন এক সময়, তিনি হয়তো আজকে তার অপকর্মের শিকার হয়েছেন, কিন্তু সেই বিধানসভার বিধায়ক থাকাকালীন যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের রিক্রুটমেন্ট হয়েছে, যেভাবে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হয়েছে, সেটা দেখে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি যে বিধায়কের সঙ্গে যার সুসম্পর্ক ছিল তারাই একমাত্র চাকরি পেয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। তাই এর বিরুদ্ধে দাবি রেখে ভারতীয় জনতা যুব মোর্চা 7 দফা দাবি নিয়ে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া হোক, এসএসসি হোক প্রতি বছর, পিএসসি হোক প্রতি বছর, এবং স্বজন পোষণের রাজনীতি বন্ধ হোক, এই আশা নিয়ে আমাদের যে নবান্ন চলো অভিযান, সেই অভিযান আপনারা সফল করবেন, এই আশা আমি আপনাদের মধ্যে রাখি। এবং আশা রাখি যে 2021 সালে যে নির্বাচন হবে, আমি জানি না এই জায়গাতে আমার কোনোদিন আসার সুযোগ পাবো কিনা, তাই বলে যাচ্ছি, আমাদের এই কৃষ্ণগঞ্জ বিধানসভায় যেই প্রার্থী হোক না কেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আপনারা দল মত নির্বিশেষে প্রত্যেকেই এক পরিবর্তনের ডাকের জন্য সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি যে বজায় রাখে যে দলটি, সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে বিপুল সংখ্যক আপনারা সমর্থন যোগাবেন এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা নদিয়া জেলার মধ্যে সব থেকে বেশি ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করাবে, এই আশা রেখে আমি আজকের এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক।